নমস্কার। আজকে পাঠ করতে চলেছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প গুল মাস্টার গোলাদা। সঙ্গে থাকুন। গোলকবিহারী ভট্টাচার্যি ওরফে গোলাদা যে কেমন মানুষ তা যদি পরিষ্কার করে বলতে হয় তাহলে বলা উচিত লোকটা একটি কুমড়োর ফালির মতো বেঁকানো মুখ, লম্বাটে চেহারা, দারুণ আড্ডাবাজ, খাঁটি ফক্কর যাকে বলে ঠিক তাই। সেদিন সকালবেলা বেচুর চায়ের দোকানের সামনে পেতে রাখা বেঞ্চিটাতে বসে গোলাদা বললেন, তুই আজকাল খবরের কাগজ রাখা বন্ধ করে দিলি কেন রে বেচু? বেচু বলল, তোমাদের উৎপাতের জন্যে। কাগজ পড়তে পড়তে যে হাতাহাতি করো তোমরা। রাজনীতি করবে তো ঘরে গিয়ে করো, আমার দোকানে কেন? বেকার ছেলে একটা দোকান দিয়েছি, অতি কষ্টে, খেতে হয় খাও নইলি ফোটো, কাগজ আর রাখছি না। গোলাদা চোখ দুটো গোলালু করে বললে, ও তার মানে ওইসব অজুহাত দেখিয়ে তোর কাগজ রাখার দায়টা এড়াতে যাস, এই তো? সে তুমি যা বোঝার বোঝো। খবরের কাগজ না রাখলে চায়ের দোকান চলে? এতে তোর দোকান যে ডকে উঠবে সে খেয়াল আছে? আসে বই কি, আর এও জানি হাওড়া ব্রিজের নিচে গঙ্গাটা এখনো বইছি, একবার খেতে না পাই তো ওখান থেকেই না হয়। তার মানে? মানে তোমার মতো কজন খদ্দের জুটলি এইরকমই হবে, তুমি যা বুঝছো মানে তাই। গোলাদা মুখখানাকে বাংলার 5 করে বসে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, আচ্ছা দে, একটা কাপ চা দে। 17 কাপ চায়ের দাম এখনো বাকি আছে, সে খেয়ালটা আছে কি? আগে সেটা মেটাও, তারপর দিচ্ছি। বেচুর চায়ের দোকানের পরেই হলো পোনা ইলেকট্রিক্স। সবে মাত্র দোকানটি খুলেছে পোনা, এমন সময় গোলাদা গিয়ে হাজির। সেই সঙ্গে আবার জুটে গেল হাড় হাবাতে ক্যাবাটা। পোনার দোকানের সামনে পাড়ার বখাটেরা বসে আড্ডা দেবার জন্য একটা বেঞ্চ পেতে রেখেছিল। ওরা দুজনে গিয়ে গ্যাঁট হয়ে বসলেন তাইতে। পোনা একবার আর চোখে তাকালো ক্যাবার দিকে, তারপর গোলাদাকে বলল, তা সাত সকালবেলা এত জায়গা থাকতে আমার এখানে এসে হানা দিলেন কেন দাদা? কলিকাল, ঘোর কলিকাল। বামুনের ছেলে রোজ সকালে 1 কাপ করে চা খায়, তা দাম দিতে পারিনি বলে বেচোটা আর চাই দিলে না আমায়। আজকের চাটা তুই খাইয়ে দে দেখিনি। পোনা গণেশকে ধূপ দেখাতে দেখাতে বলল, এটা চায়ের দোকান নয়, ইলেকট্রিকের দোকান। এই সব খেতে চান তো খাওয়াতে পারি। ক্যাবা বলল, এসব আবার কি কথা? সত্যি দিনকাল যত বদলাচ্ছে এই তোরাও তত কেমন একটা হয়ে উঠছিস। গোলাদা বললেন, হবে নাই বা কেন? পাক্কা সিনেমা কর হলে কেন হবে না? সেদিন কি একটা যেন সিনেমা দেখতে গেছি, হ্যাঁ মনে পড়েছে, চাক্কু মেরা নাম। তা আম্বুলিদার ছোট ছেলেটাও দেখি স্কুল পালিয়ে বইপত্র নিয়ে আমার পাশে গিয়ে বসেছে। আমি ছেলেটাকে বললুম, কী রে বেটা, এই বয়সে স্কুল পালিয়ে এইসব দেখতে এসেছিস? তা সে কি বললে জানো? বললে, কেন আসবো না, আপনি আমার বাপের বয়সী লোক, আপনার মাথার চুল পেকে গেছে, আপনি যদি এইসব লাড়ে লাপ্পা দেখতে আসেন তাহলে আমি কেন আসবো না? আপনাদের দেখেই তো আমরা শিখছি। ক্যাবা বলল, বলেন কি, এই কথা বললো? আমি এক বর্ণ মিথ্যে বলছি না রে ভাই, আস্পর্ধা তো কম নয়। গোলাদা তার আমসি মুখে দূরের দিকে তাকিয়ে খালি পেটে হাত বোলাতে লাগলেন। সামনের বাড়ির বারান্দায় তখন টাক সর্বস্ব টেকোদা দাঁড়িয়েছিলেন। গোলাদার চোখ পড়ল সেই দিকে। টেকোদাকে দেখে চেঁচিয়ে উঠলেন গোলাদা, আরে টেকো, এই কেমন আছিস? ভালো আছিস তো? টেকোদা বললেন, এই কোনো রকম আছি রে ভাই। তাই আরে, আমি হচ্ছি এই পাড়ার দাদার দাদা গোলাদা। তোর বাড়ির সামনে সাত সকালবেলা এমন হন্যে হয়ে বসে আছি, 1 কাপ চা খেতে পাবো না? টেকোদা তার মাথা জোড়া বিশাল টাকে হাত বুলোতে বুলোতে বললেন, বিলক্ষণ বিলক্ষণ, এ আর এমন কি কথা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি চা। 2 কাপ দিস কিন্তু, ক্যাবাটাও আছে। টেকোদা ডাকলেন, এই দোকন, এই দোকন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না দেখে
টেকোদা নিজেই চলে গেলেন চা আনতে। এমন সময় মোড়ের মাথা থেকে হঠাৎ কে যেন চেঁচিয়ে উঠল, সিআরপি সিআরপি! সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ম্যাজিক। ক্যাবাটা করলো কি সার্কাসের ক্লাউনের মতো তড়াক করে একেবারে লাফিয়ে উঠল শুধু। পরক্ষণের চোখের পলকে কোথায় যে হারিয়ে গেল তার টেরও পেল না কেউ। অমন যে তুখর মার্কা গোলাদা, তিনিও ঘাবড়ে গেলেন। তাড়াতাড়ি উঠে দাঁড়াতে গিয়ে পায়ে লুঙ্গি জড়িয়ে পড়ে যান আর কি। পোনা আর হাসি চাপতে পারল না, হো হো করে হেসে উঠল এবার। বলল, বসুন বসুন, ভয় নেই, সত্যিকারের সিআরপি আসছে না। গোলাদা চোখ দুটোকে গোলাকার করে বললেন, আসছে না? তুই কি করে জানলি? উফ, কি ডেঞ্জারাস তোরা! আরে বুঝছেন না, ওই দেখুন। গোলাদা তাকিয়ে দেখলেন চিত্তবাবু বাজারে যাচ্ছেন। বললেন, এ তো চিত্তরঞ্জন, মানে চিতু। ওই হলো, উনি সিআরপি, চিত্তরঞ্জন পাল। চিত্তর সি, রঞ্জনের আর এবং পালের পি যোগ করলে কি হয়? সিআরপি। তবে এতে ভয় পাবার কি আছে? ভয় পাবার কি আছে? সেই যে সেবার তোরা কিসের যেন রাজনীতি করছিলি, দেয়ালে কী সব লিখতিস টিকতিস, তা সেই চোখ পচা না কে যেন একজন কি একটা লিখেছিল, একটা বানান বোধহয় সে ভুল করে ফেলেছিল, আমি সেটা ঠিক করে দিচ্ছিলুম। এমন সময় হঠাৎ একদল সিআরপি কোত্থেকে এসে ক্যাক করে কাঁকড়ার মতো টিপে ধরলো আমাকে। সবাইকে ছেড়ে আমাকেই ধরলো, বলল আমিই নাকি পালের গোদা, ওদেরকে এইসব শেখাই টেখাই। তারপর থানায় নিয়ে গিয়ে, ওহ বাপরে বাপ, আমার ঠাকুরদাদার একমাত্র নাতির ষষ্ঠী পুজো দেখিয়ে ছাড়লো। সেই থেকে আমি জমকে যতটা ভয় পাই, তোদের ওই সিআরপিকে তার চেয়েও বেশি। সাত করে কি আমার পিলেটা চমকে উঠেছিল। এমন সময় টেকোদার বাড়ির কাজের ছেলেটা এলো 2 কাপ চা নিয়ে। পোনা বলল, নিন, দয়া করে এবার একটু চা সেবন করুন। গোলাদা বললেন, ওই আমার তো 1 কাপেই হবে, আরেক কাপ তুই খা তবে। যেমন ডেবমি করছিস বসে বসে, গরম চা খেয়ে মাথাটা ঠান্ডা কর। কেন, ক্যাবাদা খাবে না? কোথায় তোর ক্যাবাদা, সে বোধহয় এতক্ষণে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। না, হতচ্ছাড়াটার সঙ্গে মিশবো না আর, ভিতুর ডিম একেবারে। কত গরু ছাগলকে বলে তৈরি করে দিলুম, অথচ ওটার আজও কিছু করতে পারলুম না। আচার্যি পাড়ার গলির মুখেই ছিল ঢেঙি পঞ্চির বাড়ি। মাথায় ঠ্যাঙা আর নামে পঞ্চি বলে সবাই তাকে ঢেঙি পঞ্চি বলতো। সে ছিল আরেক রকম মানুষ। কোনো মহিলা যে অমন তালগাছের মতো লম্বা হতে পারে তা ওনাকে না দেখলে বিশ্বাস হবে না। তার উপর একেবারে ঘোড়ার মতন মুখ আর ব্যাটা ছেলের মতো গলা। নিন্দুকেরা বলে নাকি মাথার দোষও একটু ছিল। সেই বোকামিগুলো এখনও ওনার থেকে গেছে। ঢেঙি পঞ্চি কালীবাবুর বাজার থেকে 1 ফালি পচা কুমড়ো কিনে বাড়ি ফিরছিল। খুব কৃপণ কিনা। গোলাদার কথাটা বোধহয় কানে গেল তার। যেতে যেতে তাই হঠাৎ থমকে দাঁড়ালো ঢেঙি পঞ্চি। তারপর আস্তে আস্তে গোলাদার সামনে এসে তার ঘোড়া মুখ নিয়ে গরুর মতো বড় বড় চোখে অবাক হয়ে চেয়ে রইল গোলাদার দিকে। গোলাদা সবে একটা চুমুক দিয়েছেন চায়ে। এমন সময় চোখের সামনে মূর্তিমান অমন ঢেঙি পঞ্চিকে দেখেই তো চক্ষু স্থির। হাতের চা হাতেই রইল। ঢেঙি পঞ্চি আরও একটু এগিয়ে এলো। গোলাদা পিছিয়ে গেলেন। একবার আর চোখে পোনার দিকে তাকিয়ে বললেন, ওরে, এই কার মুখ দেখে উঠেছিলাম রে আজ? সিআরপির ফাঁড়া তো কাটলো, কিন্তু এবার এ যে সাক্ষাৎ, কি বলবো আর, এর থেকে কি করে রক্ষা পাবো রে? ঠেঙি পঞ্চি আরও এগিয়ে একেবারে মুখের কাছে মুখ নিয়ে সে বলল, যা বলেছ ঠিক বলেছ তো? গোলাদা বললেন, হ্যাঁ ঠিক বলেছি, আমি কখনো বেঠিক বলি? যা বলেছি ঠিক বলেছি। আজ আমার পরিত্রাণ নেই মনে হচ্ছে। আরে না না, পরিত্রাণ নয়, ওইসব ত্রাণ কার্যের কথা এখন আসে কোত্থেকে? এই একটু আগে কি যেন বললে তুমি? একটু আগে তো আমি অনেক কিছুই বলেছি, এই টেকোদার সঙ্গেই কথা বলেছি কত। আরে রাখো তো তোমার টেকোদা,
টেকোদাকে আমি রাখবো কি গো? টেকোদাই তো আমাকে রেখেছে, দেখছো না এখনো টেকোদার দেওয়া চা খাচ্ছি। ফের ওই টেকোদা টেকোদা করলে না, ঠাস করে চড়িয়ে দেব তোমার মায়ের বয়সী আমি। বুড়ো ভাম, কেবল কথা ঘোরানোর চেষ্টা। ওই যে তখন বললে কত গরু ছাগলকে তুমি মানুষ করে দিয়েছ, এ কথা কি সত্যি? গোলাদা যেন বিষম খেলেন এবার, বললেন, ইয়ে, হ্যাঁ হ্যাঁ সত্যি, তিন সত্যি, এই দুনিয়ায় সব সত্যি। ঢেঙিপঞ্চি হঠাৎ গোলাদার মতো দুটি হাত জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল, ভেউ ভেউ করে। গোলাদা কাঁচুমাচু হয়ে বললেন, কি গো, তুমি অমন করছো কেন? ঢেঙিপঞ্চি বলল, আমি জানি বাবা, তুমি ছাড়া এমন অসাধ্য সাধন করতে কেউ পারবে না। লোকে আমাকে বোকা বলে ঠিকই, কিন্তু তোমার গুণের কথা আমি সবই জানি, তোমায় দেখেই বুঝেছি। রাতকে দিন তুমি ছাড়া আর কে করবে? তা বাবা, আমার তো কোনো চুলোয় কেউ নেই, থাকার মধ্যে বড় আদরের একটা পাঁঠা আছে। তুমি বাবা যেমন করে হোক সেটাকে একটু মানুষ করে দাও, যদি দাও এই গরিব বেদবার খুব উপকার হয় তাহলে। গোলাদা সঙ্গে সঙ্গে বিষয়টি উপলব্ধি করে ফেললেন। একেই তিনি ধান্দাবাজ লোক, তার উপর পুরো দস্তুর ম্যানেজ মাস্টার, তাই চটপট ব্যাপারটা বুঝে নিয়েই বললেন, ও কত বড় পাঠা? বেশ বড় সড়ো। কচি পাঠা না বোকা পাঠা? এখনো কচি, এই ধরো না কেন বছর কানেকের। তবে বোকা কি চালাক তা তো বলতে পারবো না। তাহলে তো ভালোই হবে। হবে তো বাবা, নিশ্চয়ই হবে। ম্যামে করে না ব্যামে করে? ম্যামে করে। তাহলে তো খুব তাড়াতাড়ি মা বলে ডাকতে পারবে, তারপর 2-4 দিনেই ব্যাবে করে বাবা ডাকবে। সত্যি বলছ? আশায় উজ্জ্বল হয়ে উঠল ঢেঙিপঞ্চির চোখ দুটো। সত্যি বলছি। তবে ওকে তো এখানে মানুষ করা যাবে না, বোটানিক্যাল গার্ডেনে নিয়ে গিয়ে পিকনিক ট্রেনিং দিতে হবে, না হলে এইসব বকাটে ছেলেগুলোর সঙ্গে মিশলে একেবারে বকে যাবে। তাই নিয়ে যাও বাবা, তাই নিয়ে যাও। এ পাড়ায় আবার মানুষ থাকে, এক রত্তি ছোঁড়া সব, কিন্তু কি বিটকেল, ঝ্যাঁটা মারো মুখে, ঝ্যাঁটা মার। তুমি বাবা ওকে এখান থেকে সরিয়েই নিয়ে যাও, এই মুখ পোড়াগুলোর সাথে থাকলে ও কোনোদিন মানুষ হবে না। তা তুমি যদি আমার পাঁঠাটাকে মানুষ করে দিতে পারো, তাহলে আমার সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব। অর্ধেক সম্পত্তি তোমায় লিখে দেবো, বাকি অর্ধেক থাকবে আমার এই পাঁঠার নামে। গোলাদা পেটে হাত বোলাতে বোলাতে বললেন, ও তা তোমার পাঁঠাটাকে একবার গিয়ে দেখে আসি তাহলে। চলো না বাবা, চলো, নিশ্চয় দেখবে, তুমি 100 বার দেখবে। তোমার মতো লোক হয় কখনো? গরু ছাগলকে মানুষ করতে পারো, কত গুণ তোমার। গোলাদা একবার চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে বললেন, আজ গিয়ে দেখে আসি, তারপর রবিবার সকালে নিয়ে যাব তোমার পাঁঠাকে। তবে 2-1 বছর সময় দিতে হবে কিন্তু আমায়, বেশি তাড়া দিলে চলবে না। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন পাঁঠা তোমার মানুষ হবেই। পোনার দিকে তাকিয়ে এক চোখ টিপে ঢেঙিপঞ্চির সঙ্গে বিদায় নিলেন গোলাদা। পোনা অবাক চোখে চেয়ে রইল সেদিকে। একটু পরে এই গোলাদা মনের আনন্দে গান গাইতে গাইতে কেষ্টদের বাড়িতে গিয়ে হাজির। কেষ্ট, কেষ্ট। কেষ্ট জানলা দিয়ে উঁকি মেরে বলল, কি ব্যাপার? শিগগির আয়, কুইক। কেষ্ট সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। গোলাদা কেষ্টর কানে কানে ফিস ফিস করে বললেন সব কথা। শুনেই লাফিয়ে উঠল কেষ্ট, ওরে বাবা, এসবের ভেতরে আমি নেই। তোমার কি মাথা খারাপ হয়েছে গোলাদা? কোথায় খাপ খুলতে যাচ্ছ? ঢেঙিপঞ্চির হাতে মুড়ো একটা ঝাঁটা থাকলে না, মিলিটারিরাও তার স্টেন গান ফেলে রেখে দৌড়োয়। গোলাদা ধমকে উঠলেন, ওই জন্যই তোর কিচ্ছু হলো না। তোদের জ্বালায় পালিয়ে গিয়ে বিশেটা ওড়িশায় লেখাপড়া শিখে পাশ করে বেরিয়ে এলো, আর তুই কি না বোম্বের মতো জায়গাতেও চাকরি পেয়ে চাকরি ছেড়ে পালিয়ে এলি। যা বলছি তাই কর, হাঁড়ি করার জোগাড় দেখ। সামনে রবিবার সকালে হাঁড়ি করা নিয়ে ধনা আর মনাকে সঙ্গে করে ওই বোটানিক্যালের বটতলায় ওয়েট করবি। আমি পাঁঠাটাকে নিয়ে 8টার ভেতর চলে যাব, এর যেন অন্যতা না হয়। কিন্তু গোলাদা, তুমি আরেকবার ভেবে দেখো,
কী সাংঘাতিক কাজটা তুমি করতে চলেছো। কোনো রকমে একবার যদি জানাজানি হয় তাহলে হাওড়া তো জনমের মতো ছেড়েই দাও, পশ্চিমবঙ্গ থেকেই হয়তো চলে যেতে হবে আমাদের। আরে না না, অত সস্তা নয়, এই হাওড়াতেই থাকবো আমরা। আর এই নেপাল সাহা লেনের রকে বসেই রকবাজি করব। যা বলছি তাই কর, আমার বুদ্ধির প্যাঁচে সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায়। তাহলে তোমার জেদি থাকবে বলছো? আলবাত, বুদ্ধির যশ সজীবতী। বেটা ছেলে এত ভয় পেলে চলে কখনো? এই তোকে যা করতে বলছি তুই তাই কর, তারপরে আমি তো আছি। কেষ্ট আর কি করে, বাধ্য হয়েই পিকনিকের আয়োজন করলো। তারপর রবিবার সকালে পিকনিক যে কি সাংঘাতিক রকমের জমে উঠল তা আশা করি আর বলে বোঝাতে হবে না। অনেক দিন হয়ে গেছে এরপরে। ঢেঙিপঞ্চি গোলাদাকে দেখলেই জিজ্ঞেস করে, হ্যাঁ গোলা, আমার পাটা কেমন আছে? ভালোই আছে পিসি। প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শেষ করে তোমার পাটা এখন পত্রপত্রিকা পড়ছে। সত্যি সত্যি, মাঝে মধ্যে অবশ্য নাটক নোবেল পড়বার জন্য কাঁদে, আর কাঁদে তোমার জন্য। তা আমি বলি কি, মন দিয়ে পড়, যত তাড়াতাড়ি মানুষ হতে পারবি তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবি। সেই কথা শুনে সে আরও মন দিয়ে পড়ে। তাই নাকি, তাই নাকি? আহ্লাদে ভরে ওঠে ঢেঙিপঞ্চি। একদিন গোলাদা হঠাৎ ঢেঙিপঞ্চিকে ডেকে বলে উঠল, ও পিসি, এদিকে এসো, একটু শোনো, এদিকে এসো। শিগগির এক বাক্স সন্দেশ এনে খাওয়াও দেখি। ঢেঙিপঞ্চি দৌড়ে এসে বলল, কেন গো কেন? এই কোনো ভালো খবর আছে বুঝি? তোমার পাটা ফার্স্ট ডিভিশনে লাস্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢেঙিপঞ্চি লাফিয়ে উঠল, ও মা, সে কি গো? এই জয় মা, জয় মা, সত্যি পাস করেছে? এই সত্যি না তো কি মিথ্যে? ঢেঙিপঞ্চি তাড়াতাড়ি 50 টাকার সন্দেশ কিনে এনে খাইয়ে দিল গোলাদাকে। গোলাদা সন্দেশ খেয়ে ঢেকুর তুললেন ভালো মতো। দেখে শুনে কেষ্ট বলল, তুমি কি আরম্ভ করেছো গোলাদা? এটা কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোলাদা ধমকে উঠলেন, তুই থাম, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না। মাঝে মাঝে এরকম ছাড়তে হয়। পাঁঠাটাকে উদারস্থ করেছি, এবার কোনো রকমের বুড়ির সম্পত্তিটা হাতাতে পারলেই কেল্লা ফতে। এইভাবে আরও কিছুদিন যায়। কিছুদিন মানে প্রায় 2-3 বছর কেটে যায় এইভাবে। ঢেঙিপঞ্চিকে এরপর রোগে ধরল, শরীর ভেঙে পড়ল। একদিন ঢেঙিপঞ্চি এসে ধরল গোলাদাকে, বাবা গোলক, গোলক বিহারি গোলা, আমার বড্ড মন কেমন করছে বাবা। গোলাদা চোখ দুটো কপালে উঠিয়ে বললেন, তোমার তো শুনেছি কোনো চুলোই কেউ নেই, তাহলে কার জন্য মন গরম করছে গো? আমার সেই পাঁঠাটার জন্য। তা তো করবেই, তা তো করবেই, অনেকদিন দেখো নি তো। তুমি একবার তার সঙ্গে আমার শেষ দেখাটা করে দাও বাবা, আর আমি বেশি দিন বাঁচবো না। গোলাদা বললেন, তার সঙ্গে এখন তো দেখা হওয়াই মুশকিল। কেন বাবা কেন? আমার পাটা কি মানুষ হয়নি? মানুষ হবে না কেন গো, মানুষের মতো মানুষ হয়েছে। তাহলে সে এখন লখনৌ গিয়ে জজ হয়ে বসে আছে। বলো কি? তাহলে এবার তাকে একবার এখানে নিয়ে এসো দেখি। গোলাদা হেসে বললেন, এখন কি আর তাকে আনা যায়? কেন বাবা? তার এখন সময়ের কত দাম, সে এখন বিরাট ব্যক্তি, কে যাবে এখন তার কাছে? আমি যাব। সে তোমায় চিনতে পারবে কেন? খুব পারবে, তুমি আমাকে নিয়ে চলো। ঢেঙিপঞ্চির টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু একটু কৃপণ ছিল এই যা। তা গোলাদা সেগুলোর সদ্গতি করবার জন্য ঢেঙিপঞ্চিকে নিয়ে হিমগিরি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে চেপে লখনৌ চললেন। লখনৌতে নেমে একটা ধর্মশালায় উঠে প্রথমেই সারা শহরটা ঘুরে বেরিয়ে তোলপাড় করলেন গোলাদা। তারপর শুরু হলো তার প্যালপিটেশন। গোলাদা ঢেঙিপঞ্চিকে নিয়ে ফৌজদারি কোর্টে ঢুকলেন শেষমেশ। সেখানে তখন বিচার চলছিল। বিচারকের আসনে বসেছিলেন একজন জজ সাহেব। যেমন কিটকিটে কালো তার গায়ের রং, তেমনই লম্বাটে মুখে ছুচলো দাড়ি, মাথায় টুপি। গোলাদা দূর থেকে দেখলেন এবং দেখালেন ঢেঙিপঞ্চিকে। বললেন, ওই দেখো পিসি, তোমার সেই আদুরের বাটা লখনৌ এসে কেমন জজ হয়ে বসে আছে।
দূর থেকে দেখে তো ঢেঙিপঞ্চি বুঝতেও পারলেন না কিছু। দাড়ি আর টুপি দেখে ভাবলো হয়তো তার পাঁঠাটায় ভব্যিযুক্ত হয়ে বসে আছে ওখানে, কেননা ছাগলের তো দাড়ি গজায়। তাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললেন, ও মা, তাই তো, এ সত্যি তো, ওরে বাবা, আমার পাঁঠা কত বড় হয়ে গেছে গো, হ্যাঁ, কেমন লম্বা দাড়ি রেখেছে দেখো। আমার কাছে যখন ছিল তখন একটু একটু দাড়ি গজিয়েছিল। গোলাদা বললেন, হ্যাঁ, কেমন জজিয়াতি বুদ্ধি দেখেছো, পাছে শিং দেখলে লোকে টিটকিরি করে, তাই টুপি পরে শিং ডেকেছে মাথার। তবে বাবা, মুখখানা কিন্তু ঠিক সেরকমই আছে, একেবারে ছাগল মুখো, একটু লম্বাটে হয়েছে বটে। তা বাবা, ও আমাকে দেখে উঠে এলো না তো, আমায় কি চিনতে পারছে না? তাই কখনো পারে? এখন যে বড় হয়ে গেছে ও, তোমাকে তো আমি আগেই বলেছি, এখন আর ও তোমাকে চিনতে পারবে না। কিন্তু ও তো আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। তাকাবে তাকাবে, সময় হলেই তাকাবে। ঢেঙিপঞ্চি আর থাকতে পারলো না, জজের দিকে তাকিয়ে বলে উঠল, কী রে, লেখাপড়া শিখে মানুষ হয়ে লখনৌ এসে জজ হয়ে তুই যে আমাকে আর চিনতেই পারছিস না বাবা। গোলাদা বললেন, এই সর্বনাশ, এসব কি বলছো গো? এটা আদালত, এখানে কথা বলতে নেই, চুপ। না, বলবে না, জজ হয়েছে বলে মাথা কিনে নিয়েছে মুখ পোড়া। জজ সাহেব তখন কটমট করে তাকালেন ঢেঙিপঞ্চির দিকে। নেহাত বাংলা বোঝেন না, তাই টেবিলের উপর কাঠের হাতুড়ি ঠুকে বললেন, অর্ডার অর্ডার। গোলাদা বললেন, দেখেছো পিসি, তোমার পাটা কেমন ইংরেজি বলছে? সত্যি তো, এ যে বিশ্বাস হচ্ছে না। তবে আমার নাম গোলক বিহারী। এ আমি স্বপ্ন দেখছি না তো বাবা? বলেই জজের দিকে চেয়ে আবার বলল, হ্যাঁ রে, আমাকে তুই চিনতে পারছিস না? সেই যে রে, তুই আনাজের খোসা খেতিস, খড় বিচুলি খেতিস, মুচমুচ করে কাঁঠাল পাতা চিবোতিস, এখন যে দেখছি চা খেতে শিখেছিস বড়, তোর টেবিলে চায়ের কাপ রয়েছে দেখছি। জজ সাহেব তখন দারুণ চটে গেছেন ঢেঙিপঞ্চির উপর। ওর কথা কিছুই বোধগম্য না হয় বললেন, ওই তুমি কোন? গোলাদা বললেন, ওই দেখো, তোমার পাঁঠা এবার হিন্দি বলছে। সত্যি তো, তবে ও কেন আমাকে চিনতে পারছে না? আমি তো আগেই বলেছি পিসি, ও তোমাকে আর চিনতে পারবে না। বড় হয়ে গেলে কেউ কি আর কাউকে চিনতে পারে গো? জগতের নিয়মই যে। ঢেঙিপঞ্চি তখন ঝুলি হাতড়ে কি যেন বের করলো। গোলাদা বললেন, ওটা কি? গোজ দড়ি। গোলাদার গলার স্বর বেঁকে গেল এবার। তার মানে? আরে সেই ছাগল বাঁধার দড়ি আর খোঁটা, সেগুলি কি আমি ফেলেছি? আজও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি বুকে করে। এতক্ষণ ও আমাকে চিনতে পারেনি, এবার এ দুটো দেখলেই চিনে ফেলবে। গোলাদা বুঝলেন এইবারই সত্যিকারের গোলমেলে ব্যাপারটা ঘটবে, তাই বললেন, বেশ করেছো, বেশ করেছো, সঙ্গে এনে ভালোই করেছো। এবার তুমি এ দুটো দেখাও, আমি একটু বাইরে গিয়ে বসি, ভেতরে বড্ড গরম। হ্যাঁ, তাই যাও, তোমাকে দেখেই ভয়ে হয়তো আমার কাছে আসছে না, হাজার হলেও তুমি ওর মাস্টার মশাই, তুমি বাইরে গেলেই আমার কাছে ছুটে আসবে ও। গোলাদা ঢেঙিপঞ্চিকে রেখে আদালতের বাইরে কেটে পড়লেন। ঢেঙিপঞ্চি তখন জজের দিকে আরও একটু এগিয়ে সেই ছাগল বাঁধা দড়ি ও খোঁটাটা তুলে ধরে জজ সাহেবকে বলল, কী রে মুখ পোড়া, এবারও চিনতে পারছিস না? সেই দড়ি, সেই খোঁটা, তুই আমার সেই পাঁঠা, মনে করে দেখ বাবা, মনে করে দেখ। জজ সাহেব তো ভয়ে লাফিয়ে উঠলেন চেয়ারের ওপর। ভাবলেন বুড়িটা বোধহয় সত্যি ছাগল দড়ি দিয়ে তাকে বাঁধতে আসছে। তাই ঢেঙিপঞ্চির কথা কিছুই বুঝতে না পেরে এবং তার রকম সকম দেখে চিৎকার করে বললেন, ये क्या करता है तुम? বলেই বললেন, कोई है, निकाल दो ये बुड्ढी को, मालूम होता है इनको हेड ऑफिस में कुछ गोलमाल हो चुका है। সঙ্গে সঙ্গে উকিল, মোক্তার বা অন্যান্য লোকেরা যে যেখানে ছিল সবাই ছুটে এসে হটো হটো করে ঢেঙিপঞ্চিকে বের করে দিলেন ঘর থেকে। ঢেঙিপঞ্চি বাইরে এলে গোলাদা বললেন, কি চিনতে পারলো? না বাবা,
কী সব হিন্দি মিন্দি বলে বের করে দিল। তা না পারুক, তুমি আমার মানিক, আমার ধন, তোমার অসাধ্য যে কিছু নেই তা আমি আজই বুঝতে পারলুম। সেই পাঁঠা, তাকেও তুমি লখনৌ পাঠিয়ে জজ করে দিলে। তবু ভালো যে ও ব্যাটার চরিত্রটা ঠিক আছে, না হলে বিলেতে পাঠালে হয়তো মেম বিয়ে করে বসতো। যা বলেছ। যাক, মন কেমন করছিল দেখে গেলুম। আমার যা কিছু আছে সব তুমিই নেবে। এখন চলো, যাবার সময় একবার বাবা কাশী বিশ্বনাথের মাথায় একটু জল ঢেলে যায়। আমার মানসিক ছিল পাঁঠাটা মানুষ হলে বাবা বিশ্বনাথের কাছে পুজো দেব, তা সেটা দিয়েই যায়। গোরাদা বললেন, হ্যাঁ তাই চলো। শুনেছি কাশী খুব ভালো জায়গা, সেখানে নাকি ভালো ভালো রাবড়ি পেড়া পাওয়া যায়। এই বলে গোলাদা ঢেঙি পঞ্চিকে নিয়ে স্টেশনের দিকে এগিয়ে চললেন। রেডিওয় তখন একটা বিখ্যাত গান হচ্ছে, জব ছোড় চলে লখনৌ নগরী তব হাল আলম পে ক্যা গুজরি। এতক্ষণ শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, গুলমাস্টার গোলাদা। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।